সবাই অনেক বেশি ভালো আছি। আমার আপনাকে শোনা যাচ্ছে কিনা একটু হ্যান্ড রেজ করার মাধ্যমে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে দ্রুততার সাথে রেসপন্স করার জন্য। সবাইকে স্বাগতম আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 1 ব্যাচ নাম্বার 67। এবং আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের এমএস এক্সেল। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম ফরিদ আহমেদ রায়হান, বর্তমানে এক্সেল টেকনিক্যাল ইনস্টিটিউটের একজন ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এবং বিগত 3 বছর ধরে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে এক্সেল টেকনিক্যাল ইনস্টিটিউটে কাজ করে যাচ্ছি। আর পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে প্রায় 4 বছর সময় ধরে আহ কাজ করা হচ্ছে। তো আজকের পুরোটা সেশন জুড়ে ইনশাল্লাহ আমি থাকবো। সো এমএস এক্সেল এর কাজটা সম্পর্কে আমরা একটু জানি আগে, এটা কিসের জন্য ইউজ করা হয়। এমএস এক্সেল আপনি ফ্রিল্যান্সার হন কি ফ্রিল্যান্সার যদি নাও হতে চান, এটা এমএস এক্সেল শিখা লাগবে কি লাগবে না, এটা হচ্ছে যে একটা প্রশ্ন থাকে যে আমি ফ্রিল্যান্সার, আমাকে এটা শিখা থাকা লাগবে, জানা থাকা লাগবে। অবশ্যই জানা থাকা লাগবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জানা থাকার দরকার এমএস এক্সেলটা। আপনি যদি চাকরি করতে যান কর্পোরেট সেক্টরে বা যেখানে আপনি কাজ করতে যান না কেন, আপনার অ্যাটলিস্ট এমএস এক্সেলটা জানা থাকা লাগবে মাস্ট। এবং আপনি যদি ফ্রিল্যান্সার হন সেক্ষেত্রে আপনার শিখতে হবে এমএস এক্সেল এর কাজ। তো সকল জায়গায় কিন্তু এমএস এক্সেল এর কাজটা দরকার হয়ে থাকে। এবং এটা একটা বলবো যে আপনি শুধু বাংলাদেশেই না, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যান না কেন, যে কোনো জায়গায় আপনি চাকরির জন্য আবেদন করেন না কেন, এমএস এক্সেলটা দরকার হয়। এবং এমএস এক্সেল দিয়ে অনেক ধরনের কাজ আছে। সো একটা কাজ, একটা ক্লাসের মাধ্যমে, একটা ক্লাসে 1 ঘন্টা এমএস এক্সেল এর কাজ শিখে কখনোই আপনি এটা ভাববেন না যে 1 ঘন্টা একটা ক্লাস করে আমি এমএস এক্সেল এর উপর এক্সপার্ট হয়ে যাব না। এমএস এক্সেল এর উপর যদি আমি 30টা ক্লাস নেই, প্রতিটা ক্লাসের ডিউরেশন যদি 1 ঘন্টা রাখি বা 1.5 ঘন্টা রাখি, তাহলে এমএস এক্সেল এর সম্পূর্ণ বিষয়গুলো কমপ্লিট করা সম্ভব না, এতটা পরিমাণে বিস্তৃত। তাহলে কথা হচ্ছে যে আজকের দিনে তাহলে এমএস এক্সেলটা আমাকে শেখানো হচ্ছে কেন? শেখানো এই জন্য হচ্ছে যে যেগুলো কমন কিছু আহ বিষয় থাকে এমএস এক্সেল, যেগুলো কমনলি ভাবে ইউজ করা হয় বা কাজের দরকার হয়, ওই বিষয়গুলোই মূলত আমি আপনাদের কাছকে শিখাবো বা আলোচনা করব। যার কারণে আজকের জন্য এই জন্যই মূলত আপনাদেরকে এমএস এক্সেল এর কাজটা শেখানো হচ্ছে আজকে। এই কাজগুলো দেখা যাচ্ছে কি আপনি কর্পোরেট সেক্টরে যদি যান, চাকরির জন্য আবেদন যদি করতে চান, ওইখানেও আপনার দরকার হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজের জন্য যদি যান, ওইখানেও আপনার দরকার হবে। আপনি যদি একজন স্টুডেন্ট হন সেক্ষেত্রেও আপনার দরকার হবে। মোট কথা হচ্ছে সকল জায়গায় আপনি, আজকের ক্লাসটা এরকম ভাবে সাজানো হয়েছে যেন সকল জায়গায় আপনার এমএস এক্সেল এর এই যে বিষয়গুলো আজকে শেখাবো যে সেগুলো যেন আপনাকে হেল্প করতে পারে। ঠিক আছে। তো আমরা একদম বেসিক বিষয় থেকে আমরা শুরু করি যে এমএস এক্সেল এর বিভিন্ন কোনটাকে কি বলে, আর বিভিন্ন টুলস, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু দেখবো। আচ্ছা, এটা ক্লিক হয় নাই, ওয়েট, কি ব্যাপার, স্ক্রিনটা একটু ওয়েট। ওকে, তো যেখানে ছিলাম আমরা, যে আজকে আমরা দেখবো এমএস এক্সেল এর বিষয়গুলো। সো সর্বপ্রথম আমরা কিছু টুলস সম্পর্কে দেখি। এখানে আমরা যদি চেক করি, এখানে হচ্ছে যে আমাদের বিভিন্ন টুলস আমরা দেখতে পাচ্ছি। ক্যালিবারি মানে ফন্টের নাম এখানে লেখা। দেন হচ্ছে যে ফন্ট বোল্ড করা, এগুলো হচ্ছে আমরা ওয়ার্ডে, এমএস ওয়ার্ডে আমরা দেখেছিলাম যে কিভাবে বোল্ড টোল্ড করতে হয়, কিভাবে ইটালিক লিখতে হয়। এইগুলো হচ্ছে যে একদম বেসিক বিষয়। দেন হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে মার্জ এন্ড সেন্টার, এই অপশনটা একটু আমরা খেয়াল রাখবো, মনে রাখবো। কারণ এই জিনিসটা কিন্তু আজকে আমরা খুব কাজে লাগবে সামনের দিকে গেলে। দেন হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে। দেন হচ্ছে ফর্মুলা, কনভেনশনাল ফরম্যাটিং। দেন হচ্ছে এরকম অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে এখানে আমরা আরো অনেক অপশন দেখতে পাচ্ছি। এটা নিচে যদি আমরা একটু যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা ফর্মুলা বার, এটাকে মূলত বলা হয় ফর্মুলা বার। এই যে চিকুন একটা জায়গা, যে এটাকে মূলত বলা হয় ফর্মুলা বার। এবং এই পুরোটা সেকশনটাকে মূলত বলা হয়ে থাকে টুলস সেকশন।
ঠিক আছে। এবং এটা ঠিক উপরের দিকে যদি আমরা একটু চেক করি, এটার উপরে আমরা দেখতে পাচ্ছি একটা ফিতার মতন জায়গা, যার কারণে এই জায়গাটাকে মূলত বলা হয়ে থাকে এক্সেল রিবন। সো এক্সেল রিবনের মধ্যে আবার অনেকগুলো অপশন আছে, ইনসার্ট, তারপর হচ্ছে হোম, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা রিভিউ, ভিউ, বিভিন্ন অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা অপশনে কিন্তু আলাদা আলাদা টুল সেকশন কিন্তু আছে। তো এগুলো হচ্ছে একদম বেসিক বিষয় আমরা নিয়ে আলোচনা করলাম। এগুলো নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ এইগুলো নিয়ে যদি আমরা ডিটেলসে আলোচনা করতে যাই সেক্ষেত্রে অনেক সময় চলে যাবে, মেইন জিনিস শেখা হবে না। তো আমি একটু দ্রুত মুভ করব, একটু ফাস্ট ফাস্ট মুভ করব, কারণ অনেক কিছু আজকে শিখতে হবে। সো একটু আমরা যদি ক্লাসে যদি কনসেন্ট্রেট দিতে পারি, তাহলে ফাস্ট মুভ করলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো যেখানে ছিলাম এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে বিভিন্ন ধরনের আমরা সেল দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যেখানে ছিলাম এখানে আমরা যদি দেখি, এখানে সাদা একটা পেজের মতন আমরা দেখতে পাচ্ছি, যে এই পেজটার মধ্যে অনেকগুলো ছোট ছোট ঘর আঁকা, তাই না? এবং এই পুরো সাদা জায়গাটাকে মূলত বলা হয়ে থাকে ওয়ার্ক স্পেস। ওকে, এবং এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে ছোট ছোট ঘর কাটা, একটাকে মূলত বলা হয়ে থাকে সেল। সিই ডাবল এল, স্পেলিংটা আমরা একটু দেখে নিই। সেল, এটা হচ্ছে স্পেলিং। সো এটার উপরে যদি আমরা একটু দেখি, এখানে ABCDEFG এরকম ভাবে অ্যালফাবেট দেয়া আছে, এবং এগুলোকে মূলত বলা হয় একটা কলাম। আর এই পাশে বাম পাশে যদি আমরা একটু চেক করি, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে কি বিভিন্ন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এবং এইগুলোকে মূলত বলা হয়ে থাকে রো। সো কলাম এবং রো, এই দুইটার উপর ভিত্তি করে এমএস এক্সেল এর স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা। তো এটা একটা কোয়েশ্চেন আসতে পারে আপনাদের লেভেল ওয়ানের পরীক্ষার মধ্যে। কি কোয়েশ্চেন? যে এমএস এক্সেল এর মেরুদণ্ড কোনটা, এরকম টাইপেরও কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে, বা স্ট্রাকচার কোনটা, এটাও জিজ্ঞেস করতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা ছোটখাটো কিছু থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমরা নোট ডাউন করে নিব। যেখানে ছিলাম যে এমএস এক্সেল এর বিষয়গুলো আমরা দেখলাম, যে কোনটাকে রো বলে, কোনটাকে কলাম বলে। এখন আসি যে এই যে এক্সেল এর এই যে ছোট ছোট ঘরগুলো, এই ঘরগুলোকে কিন্তু আমাদের নাম জানা থাকা লাগবে। কেন নাম জানা থাকা লাগবে? কারণ এইগুলো ঘরগুলোর মাধ্যমে কিন্তু আমাকে যোগ বিয়োগ যা যা করা লাগে, এই যোগ বিয়োগ গুলো কিন্তু এই ঘরের নাম দিয়ে আমাকে ইউজ করে করতে হবে। যেমন ধরলাম আমি এখানে যদি লিখি 1 + 1, একদম সিম্পল একটা ম্যাথ, এটা যদি আমি এন্টার দেই কিছুই হচ্ছে না, 1 + 1ই থেকে যাচ্ছে। আমি একটু যদি জুম ইন করি তাহলে হচ্ছে আর একটু ভালোভাবে আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন 1 + 1 এখানে দিয়ে রাখছি, এন্টার দিয়েছি, কিছুই হয়নি। কেন? কারণ হচ্ছে এমএস এক্সেল 1 + 1 এগুলো বুঝে না। এমএস এক্সেল কি বুঝে? এমএস এক্সেল মূলত সেলের নাম বুঝে। তো এখন কথা হচ্ছে, এত এত সেল, এই সেলগুলোর নাম মুখস্থ করতে কি আমার হবে? এতগুলো সেল কিভাবে মুখস্থ করব? এগুলো মুখস্থ করা লাগে না, খুব ইজিলি ভাবে সেলের নাম আমরা চাইলেই বের করতে পারি। সর্বপ্রথম আমাকে কোন জিনিসটা খেয়াল রাখতে হবে, এই সেলটা যে আমি সিলেক্ট করেছি, কিভাবে বুঝলাম এই সেলটা সিলেক্ট হয়েছে? কারণ এই সেলের চারপাশে কি একটা গ্রিন বর্ডার তৈরি হয়ে আছে। এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে কি এটার চারপাশে গ্রিন বর্ডার হয়ে আছে, তার মানে কি এই সেলটা সিলেক্টেড হয়েছে। আবার যদি এটার মধ্যে ক্লিক করি তার মানে কি এটা সিলেক্টেড সেল। সো এই সেলটা কোন কলামে বরাবর আছে? এই সেলটা যে বরাবর কলামে আছে, তাই না? এই যে দেখুন, যে বরাবর কলামে আছে। এবং পাশাপাশি কোন রোতে আছে যদি দেখি, এটা হচ্ছে 8 রোতে আছে। তাহলে এই সেলের নামটা আমরা কিভাবে বের করব? এটা যেহেতু যে বরাবর কলামে আছে, আর পাশাপাশি 8 বরাবর রোতে আছে, যার কারণে এই সেলের নাম হবে J8। ঠিক আছে, এটা হচ্ছে কি নাম, এই সেলের নামটা হচ্ছে কি J8। সো আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে সেলের নামটা বের করতে হয় বা ফিগার আউট করতে হয়। সো আমি তারপর আরেকটা আপনাদের কোশ্চেন করি, দেখি আপনারা পারেন কিনা। ধরলাম হচ্ছে এই সেলটা আমি সিলেক্ট করলাম, আমি একটু যদি জুম আউট করি, এই যে যে সেলটা আমি সিলেক্ট করেছি এখন, এই সেলটার নামটা কি? এটা একটু সবাই আমরা জুমের কমেন্ট বক্সে আমরা একটু জানাবো এই সেলের নামটা কি। ঠিক আছে, এই সেলের নামটা কি আমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব।
ওকে, অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানাবো আমরা, হ্যান্ড রেজ করার দরকার নেই। আচ্ছা ওয়েট, এটা জুমের কমেন্ট বক্স অফ করা না, সেই জন্যই বলি যে এতক্ষণ এখনো। আচ্ছা, অন করে দিয়েছে আমি কমেন্ট সেকশনটা, এখন আপনারা হচ্ছে যে লিখতে পারেন। অনেকেই অ্যান্সার করছে। সো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে যে H6 হবে। ঠিক আছে, শুধু এইচ না, H6। সি, এখানে একজন লিখেছে G6, G6 না, H6, হয়তো খেয়াল করা হয়নি। যাই হোক, তো হচ্ছে এই সেলের নাম হবে হচ্ছে H6। ঠিক আছে, সো এটা আমরা বুঝলাম। সো নেক্সট আমরা আসি। এটা তো আমরা কিভাবে বুঝলাম যে কিভাবে সেলের নামটা বের করতে হয়, এই জিনিসটা আমরা বুঝলাম। ঠিক আছে, দাগাদাগি করব না। ওকে, ঠিক আছে। তো সেলের নামটা আমরা বের করলাম, এখন আসি একদম সিম্পল একটা বিষয় থেকে কাজ শুরু করি, সেটা হলো যে কিভাবে সেলের এখানে সেলগুলোর মধ্যে কিভাবে লেখালেখি করতে পারি। সিম্পল একটা জিনিস শুরু করি, সেটা হচ্ছে ধরলাম এখানে আমি লিখলাম আহ কি হতে পারে, পোলার আইসক্রিম সেলস রিপোর্ট, এটা আমি লিখলাম। ঠিক আছে, পোলার সেলস রিপোর্ট, জুম ইন করি। এখানে কি লেখা? পোলার আইসক্রিম সেলস রিপোর্ট। তো এই যে এখন একটা যে লেখাটা আমি লিখলাম, এই লেখাটা কিন্তু অন্যান্য সেলের মধ্যেও কিন্তু কি চলে গেছে। সেই চলে যাওয়ার কারণে কি সমস্যা হচ্ছে? এখন আপাতত কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এটার পাশে যদি আমি কোনো কিছু লিখতে যাই, তাহলে কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। সো এই প্রবলেমের সলিউশন দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে প্রবলেমের সলিউশন, প্রথম সলিউশনটা হচ্ছে কি, এই যে লেখাটা, এই লেখাটা যেই কলাম বরাবর লিখেছি ওই কলামে আমি ক্লিক করব। এটা যেহেতু জি বরাবর কলামে আমি লিখেছি, সো জি এর মধ্যে ক্লিক করব। সো জি এর ক্লিক করার মাধ্যমে এইভাবে সেলটা কিন্তু টেনে ছোট বড় কিন্তু করা যাচ্ছে। এভাবে মোটা করে দিতে পারছি, আবার এইভাবে টেনে চিকন করে ফেলতে পারতেছি, যতটুকু আমার দরকার হয়। তাহলে দেখুন যে একটা সেলের ভিতরে কিন্তু পুরোটা লেখা কিন্তু হয়ে গেছে। কিন্তু এটার মধ্যে একটা সমস্যা আছে। কি সমস্যা? এটা নিচে তো আমি আরো অনেক ইনফরমেশন দিব, যেমন হচ্ছে যে আহ ধরলাম সেলসম্যানের নাম, তারপর হচ্ছে যে সেলসম্যানের আইডি, আর হচ্ছে সেলস, এই তিনটা জিনিস লিখবো। তো এখন আমাকে এই তিনটা জিনিস তো এরকম ভাবে লিখতে হবে। ধরলাম হচ্ছে যে এখন যদি এইভাবে আমি লিখি নেম, তারপর হচ্ছে যে আইডি, তারপর হচ্ছে যে কি হতে পারে, সেলস, এই এই তিনটা লিখলাম, তাহলে জিনিসটা দেখতে বাজে দেখাচ্ছে না? কারণ হেডিংটা এক পাশে আর বাকিগুলো হচ্ছে এক পাশে। তো আমি এরকম হলে সুন্দর হতো না, যাচ্ছে এই তিনটা জিনিস এই একটা জিনিসের নিচেই সুন্দরভাবে থাকতেছে, তাহলে আরো বেটার হতো। তো এই জিনিসটা হচ্ছে কি, তাহলে এই প্রবলেমের সলিউশনটা এইভাবে করলে হবে না, তাহলে আমাদের সলিউশন নাম্বার 2 ইউজ করতে হবে। তো এবার আসি সলিউশন নাম্বার 2 কোনটা, সেই বিষয়টাতে আসি। সলিউশন নাম্বার 2 হচ্ছে আমরা এই তিনটা সেলকে একটা সেলে পরিণত করতে পারি মার্জ করার মাধ্যমে। সো মার্জ করব কিভাবে? প্রথম সেলটা সিলেক্ট করলাম, কিবোর্ডে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কিবোর্ডে শিফট যেই বাটনটা, ওই শিফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যতটা সেল মার্জ করতে যাচ্ছেন তত নাম্বার সেলে আপনি ক্লিক করেন। আমি যেহেতু তিনটা সেল সিলেক্ট করতে যাচ্ছি, মার্জ করতে যাচ্ছি, যার কারণে প্রথম সেলটা সিলেক্ট করার পর শিফট বাটনে ক্লিক করা অবস্থায় তৃতীয় নাম্বার সেলে ক্লিক করব, তাহলে দেখুন যে তিনটা সেলই একসাথে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে। আর কন্ট্রোল বাটনের কাজ কি? কন্ট্রোল বাটনের কাজ হচ্ছে যে আপনি যেটার যেটার মধ্যে হচ্ছে কন্ট্রোল বাটন ক্লিক করা অবস্থায় যেটা যেটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন ওগুলোই হচ্ছে কি সিলেক্ট হবে। আর এই যে দেখুন, এই যে চারটা আলাদা আলাদা ভাবে সিলেক্ট করেছি, এটা হচ্ছে কন্ট্রোল বাটনের সুবিধা, কাজ, সুবিধা না মানে কাজ। আর শিফট বাটনের কাজ হচ্ছে কি, প্রথমটা ক্লিক করার পর
পরবর্তীতে যেখানে আপনি ক্লিক করবেন এর মাঝখানে যতগুলো সেল আছে সবগুলো সিলেক্ট হবে। যেমন ধরলাম আমি শিফট বাটনে ক্লিক করা অবস্থায় এই সেলটার মধ্যে আমি ক্লিক করব, তাহলে দেখেন এগুলো সবগুলো হচ্ছে কি সিলেক্ট হয়ে গেছে। তো শিফট বাটন আর হচ্ছে যে কন্ট্রোল বাটনের বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন যাই হোক, আমরা শিফট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, আরেকটা তো করার পর উপরের দিকে আমরা টুল সেকশনে চলে যাব, সেটা হচ্ছে মার্জ এন্ড সেন্টার। এই অপশনে ক্লিক করে দিব, তাহলে দেখুন যে লেখাটা কিন্তু মাঝখানে চলে এসেছে, পাশাপাশি কি সেলটা, তিনটা সেল কিন্তু একটা সেলে পরিণত হয়ে গেছে, এবং এই লেখাগুলো কিন্তু কি একটা সেলের নিচ ভিতরেই হয়ে গেছে, মানে এই হেডিং এর নিচ বরাবরই হয়ে গেছে। এখন আমি নাম লিখলাম, ধরলাম হচ্ছে যে কি কি নাম, এখান থেকে কয়েকজনের নাম দেই। ধরলাম হচ্ছে যে আসিফ। ওকে, এই কয়েকজনের নাম নিলাম। তো এখন হচ্ছে যে আইডি দিলাম, ধরলাম হচ্ছে যে আইডি 111, তারপর হচ্ছে যে 112, এরকম ভাবে এভাবে লিখতে গেলে আমার সময় চলে যাবে না অনেক। তো জিনিসটা হচ্ছে যে আমি এভাবে করতে পারি, সেলগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এভাবে ট্র্যাক করে নিচের দিকে নিয়ে আসলাম। মানে এগুলো কি সিরিয়াল ওয়াইজ কিন্তু হয়ে গেছে। ওই যে দেখুন 111, 112, 113, 114, 115, এইভাবে কিন্তু সিরিয়াল ওয়াইজ কিন্তু হয়ে গেছে। এটা আপনি কিভাবে করবেন? ফার্স্ট হচ্ছে 1 2 লিখলেন, লেখার পর হচ্ছে দুইটা সেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অটোমেটিকলি এইভাবে ড্র্যাগ করলে এভাবে হয়ে যাবে। আবার আপনি যদি চান যে আমি শুধু বেজোড় সংখ্যাগুলো করতে যাচ্ছি, ওইটাও করতে পারেন। 1, তারপর 3, তারপর হচ্ছে 5, তিনটা সেল আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এইভাবে যদি ট্র্যাক করেন, শুধুমাত্র কি বেজোড় সংখ্যাগুলো কিন্তু এইভাবে চলে আসবে। জোড় সংখ্যাগুলো এইভাবে সেম ভাবে করতে পারেন। তো এইটা কি হচ্ছে যে আপনার সময়গুলো বাঁচতেছে, এক্সট্রা কাজ করতে হচ্ছে না বা সময় খরচ হচ্ছে না। আজান দিচ্ছে, কেউ একজন আজানের জবাব দিব আমরা। তারপর হচ্ছে সেলস, মানে কত টাকার সেলস করেছে। ধরলাম হচ্ছে যে 1,1500 টাকার মতন হচ্ছে যে সেলস করেছে এই ব্যক্তি, হচ্ছে যে 650 টাকার মতন সেলস করেছে এই ব্যক্তি, 755 টাকার মতন সেলস করেছে এই ব্যক্তি, 4,000 টাকার উপরে সেলস করেছে এই ব্যক্তি, 3,000 টাকার মতন সেলস করেছে। এরকম বিভিন্ন সেলসম্যান এরা এরা এত টাকার আর কি আইসক্রিম বিক্রি করেছে। তো এরকম একটা নর্মাল, আমি একটা জাস্ট নর্মাল একটা জিনিস দেখাচ্ছি যে কিভাবে এক্সেলে লেখালেখি করতে হয়। তো এগুলো হচ্ছে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে যারা মোবাইল ফোন ইউজার, আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে আমাদের তো মোবাইলের শিফট বাটন নেই, তো আমরা তাহলে কিভাবে সিলেক্ট করব? সিম্পলি ভাবে এভাবে সেলটা সিলেক্ট ধরার পর এভাবে ড্র্যাগ করে এভাবে নিচে এভাবে করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা আমি ল্যাপটপ ডেস্কটপের ক্ষেত্রে আমি করলাম না কেন? কারণ হচ্ছে এইভাবে যদি আমি সিলেক্ট করতে যাই ল্যাপটপ বা ডেস্কটপে, তাহলে কি হবে যে সেলগুলো কপি হয়ে যায়। এই জন্য ল্যাপটপ ডেস্কটপ ইউজারদের বলেছি যে শিফট বাটন ক্লিক করে এই জিনিসটা করেন, আর মোবাইল ফোন ইউজাররা আপনি সিম্পলি ভাবে এইভাবে ড্র্যাগ করলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে জিনিসগুলো, ডাটাটা একটু আকর্ষণীয় বা সুন্দর করে তুলি। এটা হচ্ছে যে আমরা অ্যালাইনমেন্ট গুলো ফার্স্টে ঠিক করি, দেন হচ্ছে আমরা এটার চারপাশে একটা বর্ডার দিই। অল বর্ডার আমরা ক্লিক করলাম, তো বর্ডার তৈরি হয়ে গেছে। আরো সুন্দর করতে পারি লেখাটাকে। তো আমরা কালার অ্যাড করতে পারি। তো কালার যদি অ্যাড করি, তাহলে অলওয়েজ খেয়াল রাখবো যে আমরা লাইট কালার ইউজ করব, তাহলে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। বাট অতিরিক্ত ডিপ কালার যেগুলো আছে, যেমন ধরুন হচ্ছে যে এরকম ডিপ কালার যেগুলো, এগুলো দিলে খুব বাজে দেখায়। ঠিক আছে, খুব বাজে দেখায়, দেখতেও সুন্দর লাগে না। তো এইটা একটা নর্মাল একটা বেসিক আমরা জিনিস দেখলাম কিভাবে এক্সেলে লেখালেখি করতে হয়। তো একদম বেসিক বিষয় দেখলাম। এখন আমরা একটু কমপ্লেক্স বা কমপ্লিকেটেড একটা বিষয়ে যাব, সেটা হচ্ছে কি আহ আমরা যোগ বিয়োগ এখন করব, কিভাবে যোগ বিয়োগ করতে হয়। ঠিক আছে,
সো এখানে আমরা যদি একটু দেখি, এখানে আমরা কিছু ইনফরমেশন লিখেছি। ঢাকা সিটি কলেজ ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম রেজাল্ট বাংলা সাবজেক্টের। তো এখানে হচ্ছে কিছু স্টুডেন্টের নাম দেয়া আছে, জুম ইন করি। কিছু স্টুডেন্টের নাম দেয়া আছে, তাদের রোল সংখ্যা দেয়া আছে, হাউস মানে হচ্ছে শাখা, কোন শাখায় তারা পড়াশোনা করে, মার্কস, এগুলো উল্লেখ করা আছে। তা আমরা এখন হচ্ছে যে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে যোগ করতে হয়, এই জিনিসটা আমরা এখন দেখবো। ঠিক আছে। সো আমরা যোগ করতে হয় কিভাবে এমএস এক্সেল এ, এটা দুইটা ওয়েতে দেখবো। একটা হচ্ছে অটোসামের মাধ্যমে, আর একটা হচ্ছে সূত্রের মাধ্যমে। অটোসামের মাধ্যমে যদি আপনি যোগ করতে যান, সেক্ষেত্রে আপনি আহ সূত্র আপনি যদি নাও জানেন সমস্যা নেই, আপনি অটোসামের মাধ্যমে যোগ করতে পারবেন। কিন্তু এখানে আবার একটা নেগেটিভ সাইড আছে অটোসামের মাধ্যমে যোগ করতে গেলে। সেটা হচ্ছে কি, যে আপনি যে যোগফলটা, সেই যোগফলটা সংখ্যাগুলো যেখানে আছে ওইটা নিচ বরাবরই শো করতে হবে। এইখানে আপনি চাচ্ছেন যে যোগফলটা শো করাতে, আপনি অটোসামের মাধ্যমে এইভাবে করতে পারবেন না। ঠিক আছে। তো আমাকে এই জায়গায় আমি সিলেক্ট করলাম সংখ্যাগুলো নিচ বরাবর। ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে যে ফর্ম, একদম টুল সেকশন একদম ডান সাইডে। এখানে এই যে সামেশন যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে আমরা ক্লিক করব। দেন হচ্ছে সাম নামে যে অপশন, এটার মধ্যে ক্লিক করে এন্টার দিয়ে দিলি আমাদের যোগফলটা কিন্তু চলে এসেছে। এই যে দেখুন 573 কিন্তু চলে এসেছে। ঠিক আছে। এখন এটা যদি হচ্ছে যে আমি চেঞ্জ করতে চাই, মানে ধরলাম হচ্ছে যে এখানে 59 যে পেয়েছে, আসলে সে 59 পায় না, আমি ভুলে 95টাকে 59 করে ফেলেছি। তো এটাকে আমাকে চেঞ্জ করতে, যদি চেঞ্জ করি তাহলে তো আমাকে এখানে যোগফলটা আবার চেঞ্জ করতে হবে না। এমএস এক্সেল এখানে একটা প্লাস পয়েন্ট, সেটা হলো যে আপনার মেইন ইনপুট, এগুলো হচ্ছে ইনপুট। সেই ইনপুট গুলোতে যদি কোনো কারেকশন করতে হয়, করতে পার, যদি করেন সমস্যা নেই, কারণ অটোমেটিকলি এই যে আউটপুট যেটা, সেই আউটপুটটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। 59-এর জায়গায় আমি 95 দেই, সরি 95 যদি দেই, এন্টার যদি দেই, তাহলে কিন্তু কি জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আবার আমি 59 করে দিব, আবার যোগফলটা 609 থেকে 573 হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি এমএস এক্সেল একটা সুবিধা। দেন আসি হচ্ছে এবার আহ সূত্রের মাধ্যমে কিভাবে যোগ করতে হয়। তো সূত্রের মাধ্যমে যদি যোগ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু যেখানে মন চায় আপনার, সেখানে আপনি যোগফলটা দেখাতে পারবেন। তো আমি এইখানে আমি যোগফলটা দেখাতে যাচ্ছি। তো আমি কি করব, সূত্রটা লিখবো যোগ করার। তো যোগ করার সূত্রটা আমরা সবাই একটু লিখে ফেলি। ইজ ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্রেকেট, সংখ্যাগুলো সিলেক্ট করে নিব শিফট বাটন ক্লিক করে। আর মোবাইলে তো হচ্ছে শিফট বাটন নেই, আপনার হচ্ছে কি ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন। ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। চলে আসছে আমাদের যোগফল 573। এটা গেল কি যোগ কিভাবে করতে হয়। মাইনাস, এবার আসে হচ্ছে কিভাবে বিয়োগ করতে হয়। বিয়োগ করাটা একদম ইজি, সহজ সহজ সূত্র, যার কারণে এটা এগুলোর মধ্যে আমি খুব বেশি সময় দিচ্ছি না। কারণ আহ কি বলে এটাকে, এটা যোগ বিয়োগ কিভাবে করতে হয় হাতে কলমে, এটা ওই সূত্র অনুযায়ী এখানেই সেম। এখানে লিখবো ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস লিখতে হবে না, ইজ ইকুয়াল টু তারপর ফার্স্ট ব্রেকেট দিব। ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর আমি যেই দুইটা সংখ্যা বিয়োগ করতে যাচ্ছি, সাপোজ 92 থেকে আমি 32 বিয়োগ করতে যাচ্ছি, তো 92 এ ক্লিক করব। অথবা 92 এ ক্লিক না করে আপনি চাই, আপনি বলতে পারেন যে আমাকে তো বলা হয়েছিল যে সেলের নাম না জানা থাকলে আমি বিয়োগ টিয়োগ মানে যোগ বিয়োগ সব করতে পারবো না, তাহলে আমি তো এখন করতে পারতেছি। আপনি ক্লিক করেও করতে পারেন, অথবা সেলের নামটা টাইপ করেও করতে পারেন। এফ, এই সেলের নামটা কি, F7। তো দেখেন যে F7 কিন্তু অটোমেটিকলি টাইপ হয়ে গেছে। ঠিক আছে। সো এইভাবে হলো। তারপর হচ্ছে মাইনাস করব, মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিয়ে 32 মাইনাস করবো। সো 32 এটার মধ্যে সিলেক্ট করলেই হবে, 32 আলাদাভাবে টাইপ করলে হবে না কিন্তু। ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। আমাদের বিয়োগফল কিন্তু চলে এসেছে। 92 থেকে 32 বাদ দিলে 60 আসে। এবার আসি হচ্ছে কাউন্ট ফর্মুলা, মানে কাউন্ট করার, গণনা করার ফর্মুলাটা আমরা একটু দেখব। এটা একদম সিম্পল ফর্মুলা। আমরা এটাও, এই ফর্মুলাটা একটু লিখে নিই। ইজ ইকুয়াল টু কাউন্ট, ফার্স্ট ব্রেকেট, এইখানে হচ্ছে এগুলো কাউন্ট করব। ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। চলে আসছে আমাদের কয়টা কাউন্ট। এখন এখানে একটা বলতে পারেন যে এটা আবার কাউন্ট করার কি দরকার, এখানে তো লেখাই আছে 9টা।
তো এখানে আপনার লেখা আছে 9টা, কিন্তু ধরলাম আপনি লিড জেনারেশনে কোনো একটা কাজ করতে গেলেন, বা মার্কেট প্লেসে কোনো একটা কাজ করতে গেলেন, বা আপনার অফিসের কোনো একজন সিনিয়র আপনাকে বললো যে এখানে কয়টা ডাটা আছে সেটা উপরের দিকেও লিখে দিও, ঠিক আছে, ফর্মুলা সহ লিখে দিও, তাহলে সে বুঝতে পারবো যে ঠিকঠাক আছে কিনা। তখন হচ্ছে কি আপনার মানে ফর্মুলাটা যদি না ইউজ করেন, আপনাকে স্ক্রল করে করে 500 600 বা 1000 2000 যদি ডাটা হয়, এভাবে স্ক্রল করে নিচে নিচে যেতে হচ্ছে। বাট এইভাবে ফর্মুলাটা দেওয়া থাকলে আপনি উপরের দিকে খুব ইজিলি ভাবে দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি এখানেই এটাই একমাত্র প্লাস পয়েন্ট না, আর একটা প্লাস পয়েন্ট দেখুন। ধরলাম হচ্ছে কোন একটা ডাটা আপনি লিখতে ভুলে গেছেন, ধরলাম এই যে 6টা আমি লিখতে ভুলে গেছি, তাহলে দেখুন এখানে কিন্তু 8 দেখাচ্ছে, অটোমেটিকলি কমে গেছে। কিন্তু আবার যদি আমি এখানে 6 বসিয়ে দিই, তাহলে কিন্তু এখন আবার আমাকে দেখাচ্ছে 9টা ডাটাই আছে। সেটা হচ্ছে কি কাউন্ট ফর্মুলার সুবিধা। তারপর আসি মাল্টিপ্লিকেশন, মানে গুণ করতে হয় কিভাবে। তো গুণ করার সূত্রটা আমি আপনাদেরকে দেখাবো না, কারণ গুণ করতে হয় কিভাবে এটা হচ্ছে যে আপনারা রিসার্চ করে বের করবেন। রিসার্চ কেন করতে বললাম, কারণ আপনাদের প্রথম ক্লাসেই কিন্তু আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে সব সময় রিসার্চের মধ্যে থাকতে হবে, রিসার্চ করার বা নতুন নতুন কিছু শিখার মন মানসিকতা যেন তৈরি হয়। যার কারণে কি আমি আপনাদেরকে মাল্টিপ্লিকেশন মানে গুণ করতে হয় কিভাবে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো না। এটাও খুব ইজি, মানে আপনাদের ব্রেনটা যেন একটু নিজের থেকে ইউজ করবেন, হ্যাঁ, নিজের থেকে যেন কিছু ডিসকভার করার যেন আহ অভ্যাসটা যেন তৈরি হয়। যার কারণে এটা আমি আপনাদেরকে উপর দিয়ে দিলাম যে এটা কিভাবে গুণ করতে হয়, এটা আপনারা নিজেরা বের করুন। ঠিক আছে, এটা কিন্তু পূর্বের যেই সূত্রগুলো, এগুলোর থেকে একটু অ্যানালাইসিস করলে কিন্তু আপনারা মাল্টিপ্লিকেশনের সূত্রটা আপনারা আশা করি পেয়ে যাবেন, খুব ইজি একদম। এবার আসে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, এখানে ম্যাক্স লেখা মানে হচ্ছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ নাম্বার কিভাবে বের করতে হয় এটার ফর্মুলাটা আমরা দেখব। পাশাপাশি এটা আমরা অটোসামের মাধ্যমেও করতে পারি। তো সর্বপ্রথম আমরা সূত্রটা দেখি। ইজ ইকুয়াল টু MAX ম্যাক্স ফার্স্ট ব্রেকেট, দেন হচ্ছে যে সবগুলো সংখ্যা আমরা সিলেক্ট করব, ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম, আমাদের সর্বোচ্চ সংখ্যা 92। এবং এটা আমরা সূত্র ছাড়া কিভাবে ইউজ করব, কিভাবে বের করব, অটোসাম অপশনের মাধ্যমে। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরবর্তীতে এখানে ক্লিক করলাম, সামেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ম্যাক্স নামের যে অপশনটা এটার মধ্যে ক্লিক করে এন্টার দিয়ে দিব। তো আমাদের কিন্তু 92 বা সর্বোচ্চ যে সংখ্যাটা সেটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এবার আসি ডিভাইড, মানে ভাগ করতে হয় কিভাবে। ভাগ করার সূত্রটা একদম ইজি। তো চলুন আমরা একটু দেখি। ইজ ইকুয়াল টু লিখে নিব আমরা সবাই। ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, ধরলাম 92 কে আমরা 9 দিয়ে ভাগ করতে যাচ্ছি। তো 92 এটা কোন সেলে আছে, ওই সেলটার মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করে ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন মানে হচ্ছে এই যে স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে ভাগ চিহ্ন। ভাগ দিয়ে তারপর হচ্ছে 9 দিয়ে ভাগ করব, 9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। চলে আসছে আসছে আমাদের ভাগফল 10.22222। এটা গেল কি আমাদের ভাগফল। তারপর আসি মিনিমাম নাম্বার, সর্বনিম্ন নাম্বার কিভাবে বের করতে হয় এটা সূত্রটা আমরা দেখব। পাশাপাশি অটোসামের মাধ্যমে কিভাবে করতে হয় এটাও আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা সূত্রটা লিখে নিই। ইজ ইকুয়াল টু MIN ফার্স্ট ব্র্যাকেট, সবগুলো সংখ্যা সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। 32 আমাদের সর্বনিম্ন সংখ্যা। এটা আমরা সূত্র ছাড়া কিভাবে বের করব, এখানে সিলেক্ট করব আগে, করার পর অটোসাম অপশনে গিয়ে এখান থেকে এই যে মিন যে অপশনটা এটার মধ্যে ক্লিক করে এন্টার দিয়ে দিলেই হয়ে যাবে, আমাদের সর্বনিম্ন সংখ্যা বের হয়ে আসছে। তো এটা গেল সর্বনিম্ন সংখ্যা কিভাবে বের করতে হয়। এবার আসি পার্সেন্টেজ, শতকরা হার। তো শতকরা হার কিভাবে বের করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো না, এটাও আপনারা একটু রিসার্চ করে নিবেন। ঠিক আছে, দেন আসি ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনটার কাজটা কি? ডাটা ভ্যালিডেশনের কাজ হচ্ছে যে আমি যেই ডাটা নিয়ে কাজ করছি ওই ডাটাটা ভ্যালিড কিনা এই জিনিসটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। তো এই ডাটা ভ্যালিডেশনের কাজটা কিভাবে করব সেই বিষয়টাতে আসি। এখন আরেকটু কমপ্লেক্স করা হয়েছে, এগুলো একটু একটু কমপ্লেক্স ছিল, এটার থেকে আরেকটু কমপ্লেক্স বা একটু কঠিন জিনিস এখন আমরা আসছি ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। সো এখানে আমরা চলে যাব ডাটা অপশনে, দেন হচ্ছে এখানে ডাটা ভ্যালিডেশন এটার মধ্যে ক্লিক করব। এখানে
এনি ভ্যালু দেয়া আছে, আমরা এটা ক্লিক করে লিস্ট অপশনে ক্লিক করে দিব, এবং সোর্স, এই সোর্সের মধ্যে আমরা ক্লিক করে এই নামগুলো সিলেক্ট করে দিব, মানে এই নামগুলোর ডাটা যেগুলো এগুলো কি ভ্যালিড কিনা এই জিনিসটা বের করার জন্য। সো ওকে দিয়ে দিব। এখন আপনি বলতে পারেন যে কোনো কিছু তো চেঞ্জ হলো না, বাট এখানে দেখুন যে একটা ড্রপ ডাউন অ্যারো কিন্তু চলে এসেছে। সেটার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু কি নামগুলো আমরা দেখতে পাচ্ছি। তো যেই নামগুলোতে ক্লিক করব ওই নামগুলো যদি এখানে শো করে তাহলে কি বুঝতে পারবো যে এই ডাটাগুলো ভ্যালিড। যেমন ধরলাম হচ্ছে মোহাম্মদ ফারদিন, এটা ক্লিক করলাম, নামটা চলে আসছে, তার মানে কি এই নামটা ভ্যালিড। তারপর হচ্ছে রোমেল খন্দকার, এটার মধ্যে ক্লিক করলাম, নামটা চলে এসেছে, তার মানে কি এই ডাটাটাও ভ্যালিড। ঠিক আছে, যদি এরকম হয় আপনি ক্লিক করেছেন কিন্তু নামগুলো আসতেছে না, কয়েকটা নাম আসতেছে না, সবগুলো নাম আসতেছে না, কয়েকটা নাম শুধু আসতেছে, তার মানে বুঝে নেবেন যে এই কয়টা নাম আসতেছে না সেগুলো কি ভ্যালিড নাম না। এবার আসি এভারেজ। এভারেজটা আমরা ফার্স্টে দেখাইনি, এভারেজটা এখন দেখাচ্ছি। এভারেজটা আপনি তিনটা ওয়েতে আপনি এভারেজটা, মানে এভারেজ মিনস গড়। তো তিনটা ওয়েতে আপনারা গড় বের করতে পারেন, দুইটা সূত্রের মাধ্যমে আর একটা হচ্ছে অটোসামের মাধ্যমে। তো ফার্স্টেরটা আমরা অটোসামের মাধ্যমে দেখি। এখানে আমরা ক্লিক করব, সামেশন অপশনে চলে যাব, দেন হচ্ছে এখানে এভারেজ অপশনে ক্লিক করে এন্টার দিয়ে দিব। তো দেখুন আমাদের গড় কিন্তু চলে এসেছে। এখন আমরা সূত্রের মাধ্যমে করব। তো সূত্রের মাধ্যমে যদি করতে যাই, সূত্রটা একটু লিখি, ইজ ইকুয়াল টু এভারেজ ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সংখ্যাগুলো সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম, আমাদের গড় কিন্তু চলে এসেছে। এটা গেল একটা সূত্র। আরেকটা সূত্র আছে, সেটা আমরা একটু লিখি, ইজ ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট, সবগুলো সংখ্যা সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভাগ, যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ, সো 9টা সংখ্যা যেহেতু, সো 9 দিয়ে ভাগ, এন্টার দিয়ে দিলাম, আমাদের গড় গড় কিন্তু চলে এসেছে। সো এটা হয়ে গেল কি আমরা গড় কিভাবে বের করতে হয় এই জিনিসটা আমরা দেখলাম। এবার আরেকটু কমপ্লেক্স জিনিস শিখবো, সেটা হচ্ছে কাউন্টিভ। এবং এটা দেখা যাচ্ছে কর্পোরেট সেক্টরে প্রচুর পরিমাণে ইউজ হয়, ফ্রিল্যান্সিং সেক্টর কাজ করতে গেলেও এই জিনিসটা প্রচুর পরিমাণে কাজে আসে। পাশাপাশি স্টুডেন্ট লাইফেও যদি থাকেন, আপনি যদি বিবিএ বা আপনি দেখা যাচ্ছে কমার্স সেকশনে যদি পড়াশোনা করেন ভার্সিটিতে, আপনার কমার্স ব্যাকগ্রাউন্ডে যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এখানে এই বিষয়গুলো লাগবে। ঠিক আছে, সো এইটার মধ্যে হচ্ছে কাউন্টিভ আমরা বের করতে যাচ্ছি, কাউন্টিভ সূত্রের মাধ্যমে এই জিনিসটা বের করতে যাচ্ছি। আচ্ছা, কাউন্টিভটা আগে দেখবো না, আগে দেখবো হচ্ছে যে আমরা ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনটা কি? ইফ কন্ডিশনটার মাধ্যমে আমরা বের করব যে কারা কারা ফেল করেছে, কারা কারা পাস করেছে, এই জিনিসটা আমরা দেখব। এবং এই জিনিসটা আমরা কিভাবে বের করব? এই সূত্র ইফ কন্ডিশনের মাধ্যমে। সো ইফ কন্ডিশনটা আমি চাচ্ছি, ধরলাম যে যারা 60-এর নিচে, 60-এর নিচে যারা, মানে 60 মার্কসের নিচে যারা পেয়েছে এরা ফেল। সো মার্কসের পাশে তাদের লেখাটা ফেল লেখাটা উঠবে। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে এটার জন্য আবার আলাদাভাবে সূত্র লেখার দরকার আছে। এভাবে ধরে ধরে তো হচ্ছে যে লিখে দেয়া যায়। তো এইভাবে যদি ধরে ধরে যদি আমি লিখতে যাই আমার অনেকক্ষণ সময় লাগবে। আপনি শুধু এটা দেখতেছেন যে 9টা ডাটা, তো কিন্তু আমি যখন অ্যাকচুয়ালি ভাবে যখন কোনো কাজ করতে যাব, তখন তার আমাকে 9টা ডাটা ধরায় দিবে না, আমাকে দেখা যাচ্ছে শত শত হাজার হাজার ডাটা ধরায় দিবে। যার কারণে ফর্মুলাটা এই জন্য ইউজ করতে হচ্ছে। তো আমরা ইফ কন্ডিশনের ফর্মুলাটা লিখি, ইজ ইকুয়াল টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে যে আমরা এই সংখ্যাটা, মানে এই যে মার্কসটা, এই মার্কসটা হচ্ছে যে ক্লিক করব, দেন হচ্ছে যে এখানে লিখবো লেস দেন 60, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন দিয়ে লিখবো ফেইল, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, কমা। এটা তো হচ্ছে ফেল, 60-এর নিচে পেলে ফেল হিসেবে লেখাটা, ফেল লেখাটা আসবে। আর 60-এর উপরে যদি আসে তাহলে কোন লেখাটা আসবে? পাস। সো ওইটাও আমাকে লিখতে হবে, উদ্ধৃতমূলক চিহ্ন দিয়ে লিখতে হবে পাস, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। সো চলে আসছে। আচ্ছা, আমি সূত্রটা হচ্ছে একটু এক্সপ্লেন করি তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এখানে ফর্মুলা বারের দিকে একটু তাকাই, এখানে কি লেখা আছে? ইফ F4, ঠিক আছে, মানে F4 যেই সেলটা, এই সেলের মার্কসটা যদি, ইফ মানে কি যদি, F4 এর মার্কসটা যদি 60-এর নিচে হয়, যার কারণে কি লেস দেন 60 দিয়েছি,
60-এর নিচে যদি হয় তাহলে ফেইল লেখাটা আসবে, আর যদি 60-এর উপরে পায় তাহলে কি পাস লেখাটা আসবে। ওকে, সো এটা আমি সূত্রটা মানে বুঝিয়ে দিলাম, এক্সপ্লেন করে দিলাম যেন আপনাদের বুঝতে ইজি হয়। তো এটা ফেল লেখাটা চলে আসছে। এখন এত বড় সূত্র কি বারবার লিখবো না, একবার লিখেই কি করব, সিম্পলি ভাবে এটা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। অটোমেটিকলি কিন্তু যারা যারা পাস করেছে তারা পাস লেখা উঠে পড়ছে, যারা ফেল করেছে তাদের ফেল কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে ইফ কন্ডিশনের মাধ্যমে এই জিনিসটা আমরা করলাম। আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, ধরলাম যারা ফেল করেছে তাদের মার্কসটা লাল কালিতে লেখা থাকবে। তো এটা করার জন্য আমরা কি করব, সবগুলো সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশনটা, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই হাইলাইট সেল রুলস এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর লেস দেনে ক্লিক করব। লেস দেনে কেন, কারণ 60-এর নিচে কি, 60-এর কম, এটার ইংলিশ কি, লেস দেন 60, তাই না? সো সেজন্য আমরা লেস দেনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে আমাকে আমার কাছ থেকে জানতে যাচ্ছে কত নিচে। তো ওই সংখ্যাটা জানতে যাচ্ছে কত নিচে, তো আমি এখানে লিখে দিব 60। কালারটা কি হবে সেটাও আমাকে জানতে যাচ্ছে। তো এখানে অনেকগুলো অপশন আছে কালারের। তো আমি এখান থেকে ইয়েলো চুজ করতে পারি, রেড টেক্সট চুজ করতে পারি, অনেকগুলো যে অপশন আছে। তো আমি ধরলাম এখান থেকে আহ লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এই অপশনটা আমরা ক্লিক করে ওকে দিয়ে দিলাম। তো এখন দেখুন যে এই লেখাগুলো যারা ফেল করেছে তারা কিন্তু কি করেছে, যে মার্কসটা কিন্তু লাল কালিতে চলে এসেছে। এখন আমি চাচ্ছি যারা 60-এর উপরে পেয়েছে তাদের মার্কসটা সবুজ কালিতে লেখা থাকুক। তো এটার জন্য আমরা আবার চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং এ, হাইলাইট সেলস রুলস এটার মধ্যে ক্লিক করব। যেন হচ্ছে এবার গ্রেটার দেন এ ক্লিক করবো। কেন, কারণ যারা পাস করেছে মানে কি গ্রেটার দেন 60, সেই জন্য গ্রেটার দেন এ ক্লিক করবো। এখানে আমাকে জানতে যাচ্ছে কতর বেশি। তো আমি এখানে লিখবো 59। আপনি বলতে পারেন 59 কেন, কারণ 59-এর গ্রেটার কোনটা, 60, তাই না? আর 60 মানেই তো হচ্ছে কি পাস। আমি এখানে 60 লিখলাম না কেন, এখানে যদি 60 লিখতাম তাহলে কি হতো, 61 পেলে সবুজ কালিতে লেখাটা থাকতো। 59 লিখলাম এই জন্য কারণ 59-এর পরবর্তী মানে 59-এর থেকে বড় সংখ্যা কোনটা, 60, তাই না? সেজন্য 59 লিখলাম। আর এটার কালারটা কি হবে, গ্রিন। সো ওকে দিয়ে দিলাম। এখন দেখুন যে 60-এর উপরে 60 বা 60-এর উপরে যারা পেয়েছে তারা কি গ্রিন কালার মার্কসটা হয়ে গেছে। কোনোটা যদি আমি 59 করে দিই, এটা কিন্তু অটোমেটিকলি লাল কালার হয়ে গেছে। সো এটা গেল কি আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখলাম, এবং পাশাপাশি ইফ কন্ডিশনটা দেখলাম। এখন আসি হচ্ছে আমরা কাউন্ট ইফে আসি। তো কাউন্ট ইফের মাধ্যমে আমি বের করতে যাচ্ছি, এখানে তো সকল শাখার স্টুডেন্টদের ইনফরমেশন দেয়া। তো আমি বের করতে যাচ্ছি রেড শাখায় কতজন আছে, এটা আমি বের করতে যাচ্ছি। সেটা আমরা কিভাবে বের করব, কাউন্ট ইফ এর মাধ্যমে। তো কাউন্ট ইফ এর সূত্রটা আমরা সবাই একটু লিখবো, ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ ফার্স্ট ব্রেকেট, দেন হচ্ছে যে আমরা এই যে শাখাগুলো যেগুলো আছে এই সবগুলো শাখা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ল্যাপটপ ডেস্কটপ ইউজার যারা আছেন তারা F4 এ ক্লিক করবেন। F4 এ ক্লিক করলে এরকম ডলার সাইন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আর মোবাইল ফোন ইউজারদের এটা করা লাগবে না, শুধু শুধু ল্যাপটপ ডেস্কটপ ইউজারদেরই করতে হবে। দেন হচ্ছে কমা। কমা দেওয়ার পর এখন আমাকে কোন শাখাটা আমি বের করতে যাচ্ছি, আমি রেড শাখাটা বের করতে যাচ্ছি কতজন স্টুডেন্ট। সো এখানে রেড এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। আমাদের চলে এসেছে রেড শাখায় 3 জন আছে। সো এখন এটাকে আমরা সিম্পলি ভাবে ধরে ড্র্যাগ করলে কিন্তু আমরা চলে আসছে কতজন স্টুডেন্ট কোন কোন শাখায় আছে এগুলো কিন্তু চলে আসছে। গ্রিন শাখায় 4 জন আছে, ইয়েলো শাখায় 2 জন আছে, এগুলো কিন্তু চলে এসেছে। দেন আসি আমরা এভারেজ ইফ। আমরা এখন দেখব এভারেজ ইফটা, এটা তো আমরা নর্মাল এভারেজ মানে সকল শাখার স্টুডেন্টদের গড় আমরা করেছি। এখন আমরা বের করব যে রেড শাখায় যে সকল স্টুডেন্ট আছে, এই যে 3 জন স্টুডেন্ট, এই 3 জন স্টুডেন্টের গড় কত। তারপর গ্রিন শাখায় যে 4 জন স্টুডেন্ট আছে এই 4 জন স্টুডেন্টের গড় কত, এগুলো আমরা এভারেজ ইফ এর মাধ্যমে বের করব। তো আমরা এটা এভারেজ ইফ এর সূত্রটা আমরা লিখি, ইজ ইকুয়াল টু এভারেজ ইফ ফার্স্ট ব্রেকেট, দেন হচ্ছে যে আমরা এখন কি করব, যে আহ, শাখাগুলো আগে সিলেক্ট করব। শাখাগুলো সিলেক্ট করব।
সিলেক্ট করার পর অবশ্যই F4 এ ক্লিক করে নিব। F4 এ ক্লিক করলাম, দেন হচ্ছে কমা দিব। কমা দেওয়ার পর কোন শাখার আমি গড় বের করব? রেড শাখায়, তাই না? সো রেড এর মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আবার কমা দিব। কমা দেওয়ার পর এবার মার্কস যেগুলো আছে সেই মার্কস গুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার F4 এ ক্লিক করব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। চলে আসছে 72। রেড শাখার স্টুডেন্টরা গড়ে 72 পেয়েছে। এখন এই জিনিসটা সিম্পলি ভাবে ধরে ড্র্যাগ করে নিয়ে আসলে কিন্তু চলে আসছে গ্রিন শাখায় কতজন, আহ, এই যে চারজন যে স্টুডেন্ট ছিল, এই চারজন স্টুডেন্টের গড়ে কত পেয়েছে, 52.5। ইয়েলো শাখার স্টুডেন্টরা গড়ে 73.5 পেয়েছে। তো এই জিনিসটা আমরা এভারেজ ইফ এর মাধ্যমে বের করলাম। এখন আসি ভি লুকআপ। ঠিক আছে, ভি লুকআপের মাধ্যমে আমরা একটা ভি লুকআপ না, শুধু ভি লুকআপের সাথে আরেকটা জিনিস আমরা এখন অ্যাড করব, সেটা হচ্ছে যে ডাটা ডাটা ভ্যালিডেশন। এই দুইটা ভি লুকআপ এবং ডাটা ভ্যালিডেশন, এই দুইটা জিনিস অ্যাড করার মাধ্যমে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বের করব। তো এই জিনিসটা হচ্ছে যে আপনাদের কাছে মানে ফার্স্টের দিকে বোরিং লাগতে পারে যে সেটা কি করতেছে, এত কঠিন করে জিনিসটা দেখানো দরকার কি। সো একজন কোশ্চেন করেছে যে মোবাইলে কিভাবে করবো, এগুলো আমি আসতেছি সবার শেষে একদম এই বিষয়গুলোতে আমি কোশ্চেনের অ্যান্সারে আসছি। সো আমরা ফার্স্টে আসি VLOOKUP। তো আমি VLOOKUP এর মাধ্যমে কি করতে যাচ্ছি সেটা আগে আমি শেয়ার করি। আমি চাচ্ছি, ধরলাম এই যে ফরিদ আহমেদ, এই ফরিদ আহমেদের মার্কস কত পেয়েছে এটা আমি VLOOKUP এর এখানে শো করাতে চাচ্ছি। তো এখানে আমি ফরিদ আহমেদ এখানে লিখলাম। ঠিক আছে। তো এখন আপনি বলতে পারেন যে এটা তো একদম সিম্পলি ভাবে এখান থেকেই বের করা যায়, এটা এখানে আবার VLOOKUP অ্যাড করার দরকার কি? বাট ওয়েট, আমি যেটা বললাম যে এটার সাথে কি VLOOKUP এর সাথে আমরা এক্সট্রা ভাবে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এবং যখন ডাটা ভ্যালিডেশনটা অ্যাড করব তখন কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা জিনিস কিন্তু আমরা পাবো। ঠিক আছে, মানে মোবাইল ফোনে যেরকম কোনো অ্যাপ ইউজ করলে যেরকম হয়, মানে কিরকম হয় এটা আমরা শেষের দিকে আমরা আলোচনা করব। এভাবে বললে সময় নষ্ট হবে, আপনারা বুঝতেও পারবেন না। তো যাই হোক, এখন আমরা হচ্ছে VLOOKUP এর সূত্রটা দেই। ইজ ইকুয়াল টু VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে যে আমরা কি করব, ফার্স্টে আমরা কার মার্কসটা বের করব, ফরিদ আহমেদের। সো ফরিদ আহমেদ এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর কমা, কমা দেওয়ার পর এখানে যে টেবিলটা আছে এখানের ইনফরমেশন গুলো আমরা সিলেক্ট করব। এখানে 1 2 সিলেক্ট করার দরকার নেই। ঠিক আছে, নামটা সিলেক্ট, নাম থেকে শুরু করে আমরা মার্কস পর্যন্ত সিলেক্ট করব। মাঝখানে এগুলো দরকার ছিল না আমাদের, কিন্তু মাঝখানে যেহেতু পড়ে গেছে কিছু করার নেই। তো আমরা এইভাবে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবশ্যই কি করতে হবে, F4 এ ক্লিক করতে হবে। ঠিক আছে, F4 এ ক্লিক করার পর কমা দিব। কমা দেওয়ার পর দেন হচ্ছে যে এই যে আমরা যে মার্কস বের করব, তাই না? ফরিদ আহমেদের মার্কসটা বের করব। তো এই মার্কসের কোন কত নাম্বার কলামে আছে। সো এটা সিলেক্টেড এরিয়ার মধ্যে থেকে, এরকম না যে টোটাল জায়গা থেকে, সিলেক্টেড এরিয়ার মধ্যে থেকে কত নাম্বার কলামে আছে। সো নাম হচ্ছে প্রথম কলামে, রোল হচ্ছে দ্বিতীয় কলামে, হাউস হচ্ছে তৃতীয় কলামে, ইয়ার হচ্ছে চতুর্থ, এবং মার্কস হচ্ছে পঞ্চম নাম্বার কলামে। সো আমরা এখানে লিখবো 5। 5 লেখার পর কমা দিব। এখানে ট্রু বা ফলস আসবে। এখানে আমরা ট্রু ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিয়ে দিলাম। চলে আসছে 58। ঠিক আছে, এখন এই জিনিসটার সাথে এখন আমরা কি করব, ডাটা ভ্যালিডেশন অ্যাড করব। কোথায়? এই যে নেমের এখানে সিম্পলি ভাবে চলে যাব ডাটা অপশনে, সেখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এনি ভ্যালু এটা হচ্ছে লিস্ট করে দিব, এবং সোর্স যেটা সেটা হচ্ছে এই যে এখান থেকে নামগুলো সিলেক্ট করে দিব এবং ওকে দিয়ে দিব। এখন দেখুন মজার জিনিসটা, যেটা আমি বলছিলাম যে মোবাইল ফোনে ধরলাম আপনি, ধরলাম ক্রিকবাস, যেই অ্যাপ আপনি যদি ক্রিকবাস অ্যাপ যদি কখনো ইউজ করে থাকেন, ওইখানে দেখবেন যে ধরলাম হচ্ছে যে তামিম ইকবালের নামটার মধ্যে আপনি সিলেক্ট করেছেন, তামিম ইকবালের সকল স্ট্যাট চলে আসতেছে, সে কত রান করেছে, ওডিআই কত রান করেছে, এগুলো সব চলে আসতেছে। তো এই জিনিস, এরকম একটা জিনিস কিন্তু আমরা এই যে এখন MS এক্সেল এ তৈরি করলাম। কিভাবে দেখুন, এই যে ড্রপ ডাউন অ্যারো, এটার মধ্যে যখন আমরা ক্লিক করব তখন ধরুন আমি চাচ্ছি যে রায়হান কবির সে কত মার্কস পেয়েছে এটা বের করতে যাচ্ছে। তো রায়হান কবিরে ক্লিক করলাম, অটোমেটিকলি এটা কিন্তু চলে এসেছে। আবার এখানে হচ্ছে রাব্বির খানেরটা কত পেয়েছে, এটা ক্লিক করলাম, অটোমেটিকলি তার মার্কসটা কিন্তু চলে এসেছে। তো খুব মজার একটা জিনিস কিন্তু আমরা তৈরি করলাম ডাটা ভ্যালিডেশন এবং VLOOKUP এর মাধ্যমে। এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা খুব মজার একটা জিনিস কিন্তু তৈরি করতে পারলাম। তো এইটা ছিল আমাদের আহ কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করলাম, যেই ফর্মুলাগুলো আমাদের স্কুল বলেন, সরি স্কুল না, সরি
ভার্সিটি বলেন বা আপনার কর্পোরেট সেক্টরে যেই কাজগুলো প্রতিনিয়ত করতে হয় বা ফ্রিল্যান্সিং এর কাজ বলেন, সকল এই বিষয়গুলোর মূলত আমরা এই ফর্মুলাগুলো দেখলাম। দেন আসি হচ্ছে যে এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অর্গানাইজ, কিভাবে একটা ডাটা টেবিল কিভাবে অর্গানাইজ করতে হয়। তো এখানে আমরা যদি দেখি, এখানে এনএসআর ইলেকট্রনিক্স নামে একটা ইলেকট্রনিক দোকান, তাদের নভেম্বর মাস 2023 সালে কোন কোন প্রোডাক্ট বিক্রি হয়েছে এগুলো সব কিছু কি তারা লিখে রেখেছে। যেমন হচ্ছে যে এই যে কাস্টমারের নাম, তারপর হচ্ছে কি প্রোডাক্ট নিয়েছে সেটাও লিখেছে, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেটাও লিখেছে, কোয়ান্টিটি কয়টা নিয়েছে, একটা মোবাইল নিয়েছে সেটাও লিখে রেখেছে। এগুলো কি তারা নভেম্বর মাসে 2023 সালে নভেম্বর মাসে কি কি প্রোডাক্ট সেলস হয়েছে সেগুলো সব ইনফরমেশন লিখে রেখেছে তারা। এখন ধরলাম আরেকটা সেলস হয়েছে তাদের, এখন আরেকটা সেলস এর ডাটাটা এন্ট্রি করতে যখন যাবে তখন তাকে স্ক্রল করে করে নিচের দিকে যেতে হচ্ছে। এখন নিচের দিকে যখন যাচ্ছে তখন কিন্তু সে দেখতে পারতেছে না যে এটা, এখানে আমি কি লিখবো, এখানে কি কাস্টমার নাম লিখবো নাকি ব্র্যান্ডের নাম লিখবো, কি লিখবো বুঝতে পারতেছে না। তখন আবার তাকে স্ক্রল করে উপর দিকে যেতে হচ্ছে, ও আচ্ছা এখানে নাম লিখতে হবে, আবার স্ক্রল করে, একটা সময় নষ্ট হচ্ছে, তাই না? তো এই জিনিসটা, সমস্যাটা দূর করার জন্য কি আমরা প্রিসপেন্স ইউজ করব। প্রিসপেন্স ইউজ করলে কি হবে, এই যে আমার যে হেডিংটা, এই হেডিংটা আমি স্ক্রল করলেও দেখতে পারবো। তো এই হেডিংটা আমার কত নাম্বার রোতে আছে, এটা 5 নাম্বার রোতে আছে। তো আমরা 6 নাম্বার রোতে ক্লিক করব। ঠিক আছে, যেই রোটা আমি যেই রো পর্যন্ত আমি স্ক্রল করলেও দেখতে চাই, ওই রোটার নিচের রোটাতে আমরা ক্লিক করব। এটা শুধুমাত্র যে রোর ক্ষেত্রে যে হয় এরকম না, আপনি কলামের জন্য ইউজ করতে পারেন, বাট আমার যেহেতু এখন রো হিসেবে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, যার কারণে রো হিসেবেই দেখাচ্ছি। কলামেও সেম ভাবে আপনারা করলেই হবে, এখন যেভাবে আমি দেখাচ্ছি। ক্লিক করার পর 6 নাম্বার রোতে ক্লিক করার পর তারপর হচ্ছে যে আমরা যাব এখানে ভিউ নামের অপশনে। এখান থেকে এই যে ফ্রি স্পেস অপশনে, অপশনটা ওপেন অন করে দিলেই আমাদের ফ্রি স্পেস অ্যাড করা হয়ে গেছে। এখন দেখুন আমি স্ক্রল করতেছি, আমি কিন্তু 100 নাম্বারে চলে এসেছি, স্টিল নাও আমি কিন্তু সবকিছু দেখতে পারতেছি। ঠিক আছে, আবার স্ক্রল করে উপরে যাচ্ছি, সবকিছু করা যাচ্ছে, সুন্দরভাবে এই জিনিসটা করা যাচ্ছে, তাই না? তো এটা গেল কি আমরা ফ্রি স্পেস। তো এই যেভাবে আমি রো হিসেবে করেছি, কলাম হিসেবে সেম ভাবেই আপনি করতে পারবেন। তো কলাম হিসেবে দেখালাম না কেন, কারণ আমার তো এখানে ওইভাবে দেখানোর মতন কিছু নাই কলাম হিসেবে, যার কারণে রো হিসেবেই দেখালাম। এবার আসি ডাটা ফিল্টার কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসটা এখন আমরা দেখবো। ডাটা ফিল্টার ইউজ করলে কি হবে, যে আপনার কাঙ্ক্ষিত যেই ফলাফল বা যে ডাটাগুলো আপনি দেখতে যাচ্ছেন, সেই ডাটাগুলো আপনি খুব ইজিলি ভাবে দেখতে পারবেন। সো এটা ডাটা ফিল্টার অ্যাড করার জন্য কি করব, আমরা যে কোনো একটা হেডিং এর মধ্যে ক্লিক করব। হেডিং মিন্স কিন্তু এটা না, হেডিং হচ্ছে এটা, এগুলো হচ্ছে হেডিং। তো যে কোনো একটা হেডিং এর মধ্যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একদম শেষের দিকে চলে যাব। এখান থেকে সর্ট এন্ড ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে ফিল্টার অপশনটার মধ্যে ক্লিক করে দিব। ঠিক আছে, এখন দেখুন যে প্রত্যেকটা হেডিং এর পাশেই কিন্তু একটা কি দেয়া আছে, ড্রপ ডাউন অ্যারো দেয়া আছে। সো আমি চাচ্ছি যে এই নভেম্বর মাসে মোবাইল ফোন কয়টা বিক্রি হয়েছে এই জিনিসটা বের করতে চাচ্ছি। তো এইভাবে ধরে ধরে গণাটাও তো একটা ঝামেলা, তাই না? তো আবার ফর্মুলা ইউজ করতে গেলে আমাকে আবার এখানে লিখতে হচ্ছে, মানে ফর্মুলা কখন ইউজ করবো আমরা, এখানে যে কাউন্টিফাইড যে ফর্মুলাটা, এটা কখন ইউজ করব? ওটা হচ্ছে দেখা যাচ্ছে কি যারা কর্পোরেট সেক্টরে কাজ করে এদেরকে আলাদাভাবে দেখাইতে হয়, ঝামেলা তো, তাই না? কিন্তু আমি আপনার আমার নিজের পার্সোনাল ইউজের জন্য আমি হচ্ছে এখান থেকে এইভাবে দেখতে চাচ্ছি, আমার আলাদাভাবে করতে চাচ্ছি না। তো এইভাবে এই জন্য আমি ডাটা ফিল্টারটা ইউজ করলাম। তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, সিলেক্ট অল, এটা রিমুভ করে দিব ক্লিক করে। তারপর হচ্ছে মোবাইল ফোন কয়টা বিক্রি হয়েছে এটা দেখতে যাচ্ছি, তো মোবাইল ফোনের মধ্যে ক্লিক করে ওকে দিব। এখন দেখুন আমার মোবাইল ফোন কয়টা বিক্রি হয়েছে এগুলো কিন্তু কি আমি দেখতে পারছি। কয়টা বিক্রি হয়েছে এটাও আমি চাইলে মানে কি করতে পারি, যে কাউন্ট ফর্মুলা ইউজ করে এখান থেকে সিলেক্ট করে করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কি আমরা ডাটা ফিল্টারটা দেখলাম। এবার আসি আমরা যে জিনিসটা শিখবো, সেটা হচ্ছে পিভট টেবিল। এই পিভট টেবিলটা বর্তমানে মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে কাজের চাহিদা আছে এই পিভট টেবিলের। পিভট টেবিলটা এখানে আমরা যদি আসি, এখানে দেখতে পাচ্ছি আমি ধরলাম কোন একটা কোম্পানি, মানে ফ্যাক্টরি থেকে, এরা হচ্ছে কিছু ডিলার, হ্যাঁ, এটা হচ্ছে যে বাল্ক অ্যামাউন্টের প্রোডাক্ট কিনে, তারা বিভিন্ন মানে এরা হচ্ছে ডিস্ট্রিবিউটার। ঠিক আছে, মানে ফ্যাক্টরির কাস্টমার কারা থাকে, ডিস্ট্রিবিউটাররাই তো কাস্টমার। ফ্যাক্টরি কিন্তু হচ্ছে যে আপনার আমার মতন
আমজনতা যারা আছে তাদের কাছে বিক্রি করে না, তারা কাদের কাছে বিক্রি করে? ডিস্ট্রিবিউটরের কাছে। ডিস্ট্রিবিউটর কাদের কাছে বিক্রি করে? দোকানের কাছে। এবং আমরা দোকান থেকে কিনি। তো এইখানে হচ্ছে ওই সকল কিছু ডিস্ট্রিবিউটরের নাম দেয়া আছে, তারপর হচ্ছে তাদের কাস্টমার আইডি দেয়া আছে, কি কি প্রোডাক্ট তারা নিচ্ছে। ধরলাম এই যেই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছে তারা শুধু তিন তিন ধরনের প্রোডাক্ট তৈরি করে, একটা হচ্ছে চকো বিস্কুট, আর একটা হচ্ছে চকো চিপস, আর একটা হচ্ছে আইসক্রিম। এই তিনটা প্রোডাক্ট তারা তৈরি করে। তো এখানে লেখা আছে ইউনিট, কত ইউনিট তারা নিয়েছে, কত টাকার প্রোডাক্ট তারা নিয়েছে, এগুলো হচ্ছে কি মানে প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে কত টাকার সেলস আমার জেনারেট হয়েছে, এগুলো এখানে উল্লেখ করা আছে। তো এখন হচ্ছে যে আমরা এই জিনিসগুলো পিভট টেবিলের মাধ্যমে খুব সুন্দরভাবে অর্গানাইজ আকারে আমরা দেখব। তো এই পিভট টেবিলটা আমরা যদি করতে চাই, সেক্ষেত্রে কি করব? যে কোনো এক জায়গায় হচ্ছে যে ক্লিক করব, ক্লিক করার পর এইখানে ইনসার্ট অপশনে আছে, একটু জুম করতে হবে। যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসার্ট অপশনে যাব, তারপর হচ্ছে পিভট টেবিলে ক্লিক করব, তারপর হচ্ছে যে এখানে ফ্রম টেবিল রেঞ্জ এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ ওয়ার্কশিট, ঠিক আছে, নিউ ওয়ার্কশিট এটার মধ্যে হচ্ছে ক্লিক করে ওকে দিয়ে দিব। এখন দেখুন যে একটা নতুন আমার একটা ওয়ার্কশিট কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? এখানে যদি আমরা বাম দিকে যদি একটু খেয়াল করি, এখানে আমার কি আছে? ওই যে কাস্টমার আইডি, তারপর হচ্ছে যে কাস্টমার নেম, এগুলো অপশন গুলো দেয়া। আমি কি করব এখন? ধরলাম কাস্টমার নেম, এটাকে ধরে আমি ক্লিক হয়নি, আচ্ছা আবার ধরতেছি, আবার একটু ধরে এটাকে আমি কলামে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা কলামে, কলামে আনতে গেলে হচ্ছে যে বাজে দেখায়, এটা আমরা হচ্ছে যে রোতে দেখাই। তো রোতে দেখলে এখন দেখতে ভালো লাগতেছে, কলামে রাখলে জিনিসটা ভালো লাগে না দেখতে। দেন হচ্ছে যে এই রোতে আমি এনে বসিয়ে দিলাম। তারপর আসি হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার আইডিটাকে এটা এভাবে ধরে এখানে আমি নিয়ে আসবো রোতে, ঠিক আছে। তো রো এর মধ্যে এখানে নিয়ে আসলাম। তো দেখুন এখানে কাস্টমার আইডিটা তার নামের পাশে কাস্টমার আইডিটাও চলে এসেছে। তারপর হচ্ছে প্রোডাক্ট, কোন প্রোডাক্ট নিয়েছে এটাও হচ্ছে কি আমরা ধরে এই রোতে নিয়ে আসবো। তো এখন দেখুন যে কি কি প্রোডাক্ট সে নিয়েছে সেগুলোর ইনফরমেশনও কিন্তু চলে এসেছে। তারপর হচ্ছে ইউনিট। ইউনিট যেহেতু এটা গণনা করার মতন একটা জিনিস, নাম তো আর গণনা করা যায় না, যার কারণে আমি রোতে দিয়েছি। চাইলে কলামও দিতে পারতাম, কিন্তু কলামে দিলে দেখতে সুন্দর লাগে না, যার কারণে আমি রোতে দিয়েছি। তো ইউনিট যেটা, সেটা হচ্ছে কি গণনা করার মতন জিনিস, এটা কি ভ্যালু আছে। তো যার কারণে এটাকে আমি রো বা কলাম কোনোটাই দিব না, এটা আমি ভ্যালুতে দিব। তো এখানে ভ্যালু হিসেবে দেখাচ্ছে। তারপর হচ্ছে সেলস, এটাও কি গণনা করার মতন একটা জিনিস, যার কারণে এটাও ভ্যালুতে নিয়ে আসবো। তো এখন দেখুন এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। মানে আপনি বলতে পারেন যে জিনিসটা তো সেম হয়ে গেছে, না সেম হয়নি। এখানে দেখুন, এখানে যেরকম হচ্ছে যে একদম হিজিবিজি হিজিবিজি, ওই যে একটা ফেসবুকে রিল আছে না, হিজিবিজি হিজিবিজি, ওরকম হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে। তো এখানে কিন্তু একদম সুন্দরভাবে যেগুলো আমি চাচ্ছি সকল বিষয়গুলো এরকম সুন্দরভাবে কিন্তু চলে এসেছে। এখানে আমি দেখতে পাচ্ছি কত, টোটাল মিলিয়ে কত ইউনিট সে প্রোডাক্ট নিয়েছে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। এখানে টোটাল মিলে কত টাকার সেলস তার মাধ্যমে জেনারেট করেছে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আমি এখন চাচ্ছি যে সে কত ইউনিট প্রোডাক্ট কিনেছে, এটা আমি দেখতে চাচ্ছি না। আমি দেখতে চাচ্ছি যে সে কতবার আমার থেকে প্রোডাক্ট নিয়েছে, ঠিক আছে, এই জিনিসটা আমি দেখতে চাচ্ছি। তো এটার জন্য আমরা কি করতে পারি? ধরলাম হচ্ছে যে সাম অফ ইউনিট, হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা ক্লিক করব রাইট বাটনে। তো হচ্ছে যে এখানে আমরা শো ভ্যালু, এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি শো ভ্যালু। শো ভ্যালু এটা হচ্ছে যে আমরা, সরি, এটা হচ্ছে যে সামারাইজ ভ্যালু বাই, এখানে সাম দেয়া আছে, এটা আমরা হচ্ছে যে কাউন্ট অপশনে দিয়ে দিব। তো এখন দেখুন কাউন্ট আকারে দেখাচ্ছে, মানে কতবার নিয়েছি আমি, মানে সে আমার থেকে প্রোডাক্ট নিয়েছে। যেমন হচ্ছে ফাহিম, সে টোটাল মিলে 40 বার হচ্ছে যে কি আমার থেকে প্রোডাক্ট নিয়েছে, এই তিন ধরনের প্রোডাক্ট। চকো বিস্কিট 12 বার নিয়েছে, তারপর হচ্ছে চকো চিপস 14 বার নিয়েছে, আইসক্রিম 14 বার নিয়েছে। সেইভাবে কিন্তু কতবার কিনেছে সেটাও কিন্তু কি আমি দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আমরা কি বলে এটাকে চার্ট হিসেবে আমরা দেখতে পারি কিভাবে। উপরের দিকে আমরা যদি একটু খেয়াল করি, রিবনে, এই রিবনে একটা দুইটা অপশন এক্সট্রা এসেছে। তো এখানে ডিজাইন পিভট টেবিল অ্যানালাইসিস, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি,
এখানে পিভট চার্ট নামে একটা অপশন আছে একদম রাইট সাইডে, এটার মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে আমি আমার চার্টটা যে কোনো একটা চার্ট আমি স্টাইল যেটা মন চায় সেই চার্ট আমি চুজ করতে পারি। ধরলাম হচ্ছে স্টকে যদি আমরা ক্লিক করি এরকম স্টক আকারে থাকবে। তারপর হচ্ছে যে পায়ের মধ্যে যদি ক্লিক করি তো এরকম পাই আকারে দেখাবে। তো আমি চাচ্ছি যে কলাম আকারেই থাকুক এবং এটা 3D আকারে দেখুক, এবং এটা ওকে দিয়ে দিলাম। তো এখন দেখুন এই জিনিসটা একটা চার্ট আকারে কিন্তু ইমেজ আকারে চলে এসেছে। ঠিক আছে। সো এরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ফাহিম, তার হচ্ছে যে সে কি কি প্রোডাক্ট নিয়েছে এগুলো দেখাচ্ছে, সকল বিষয়গুলো এরকম চার্ট আকারে কিন্তু আমার এখানে শো করছে। তো এই কাজটা দেখা যাচ্ছে কি আপনার মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে চাহিদা আছে। এমএস এক্সেল এর উপরেও একজন ব্যক্তি চাইলে মার্কেট প্লেসে কাজ করতে পারে, এবং এমএস এক্সেল এর যে নিশটা, এই নিশের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ফুল বা ডিমান্ডেবল যে কাজ সেটা হচ্ছে এই পিভট টেবিল। তো এই পিভট টেবিলটা আমরা দেখে নিলাম, শিখে নিলাম। সর্বশেষ এখন আমরা যে জিনিসটা দেখবো শিখবো সেটা হলো মার্কশিট। ঠিক আছে, কিভাবে একটা মার্কশিট তৈরি করতে হয়। সো মার্কশিট তৈরি করাটা একদম ইজি। আমি এখানে কিছু ডিজাইন তৈরি করেছি। এগুলো হচ্ছে যে আমি তৈরি করেছি এক্সট্রা ভাবে। এগুলো হচ্ছে যে আপনারা চাইলে সুন্দরভাবে তৈরি করেন, সমস্যা নেই। আমি হালকা পাতলা একটু ডিজাইন করেছি, কারণ আমার তো আর ডিজাইন আপনি দেখবেন না, আজকের ক্লাস তো আর ডিজাইনের উপর না, আজকের ক্লাস হচ্ছে যে এমএস এক্সেল এর উপর। সো ফর্মুলা গুলো হচ্ছে মেইন জিনিস, যার কারণে কি আমি ডিজাইনের দিকে এত খেয়াল রাখিনি। তো অনেকে কোশ্চেন করতে পারে যে এইটা লোগো কিভাবে অ্যাড করলেন। লোগোটা অ্যাড করাও একদম ইজি। ইনসার্ট অপশনে যাব, এখান থেকে পিকচার্স অপশনে যাব। যেই পিকচারটা আমি ডাউনলোড করেছি দিস ডিভাইসে থাকবে, ওইখানে গিয়ে যেখানে ডাউনলোড হয়েছে ওই পিকচারটা অ্যাড করে দিলেই এসে পড়বে ছবিটা। ছবিটা দেখা যাবে যেমন বিশাল থাকতে পারে, বিশাল হয়ে আসতে পারে। তো এটাকে ধরে আপনি এভাবে ছোট করে নিতে পারবেন। তো আপনারা আরো ইনফরমেশন দিয়ে নিবেন সুন্দর করে। তো এখন আসি হচ্ছে এখানে যে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে সম্পূর্ণ বিষয়গুলো লেখা হয়নি। ওকে। সো এটা কি করলাম, এটা হচ্ছে যে এলজি, জিপি, আর হচ্ছে জিপিএ। এলজি মানে হচ্ছে এলজি ফ্রিজ না, এলজি মানে হলো লেটার গ্রেড। লেটার গ্রেড মানে হচ্ছে কোনটা, এই তো আমি তো উল্টা করে দিছি। এলজি মানে কোনটা, এলজি মানে হচ্ছে এই যে এখানে লেখাই আছে। এলজি মানে হচ্ছে এই যে এ প্লাস, এ, এ মাইনাস, এগুলোকে লেটার গ্রেড বলা হয়। এলজি মানে হচ্ছে লেটার গ্রেড। আর জিপি মানে কোনটা, জিপি মানে হচ্ছে এই যে 5.4, 3.5, এগুলো হচ্ছে কি জিপি, মানে গ্রেড পয়েন্ট, গ্রামীণ ফোন না। জিপি মানে হচ্ছে গ্রেড পয়েন্ট। আর জিপিএ মানে কি, জিপিএ মানে হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ। ঠিক আছে, এই গ্রেড পয়েন্ট যেগুলো বের হবে এগুলোর এভারেজ, মানে গড় করার পরে যেটা আসে ওইটাই হচ্ছে কি জিপিএ। তো এখন আমরা দেখবো যে কিভাবে এই যে আমরা মার্কশিট যে পেয়ে আসতেছি ছোটবেলা থেকে, এই মার্কশিটটা কিভাবে তৈরি করতে হয় এক্সেল এর মাধ্যমে, এবং এইটা কোন ফর্মুলার মাধ্যমে আমরা করতে হয় সেটাও আমরা দেখবো। এইটা মূলত ইফ ফর্মুলার মাধ্যমে এই জিনিসটা করা হয়। তো আমরা ইফ ফর্মুলাটা এখন একটু ইউজ করব। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে ইফ ফর্মুলাটা লিখবো, ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্রেকেট, দেন হচ্ছে যে এখানে মার্কসটা ক্লিক করব। ক্লিক করার পর গ্রেটার দেন, ইজ ইকুয়াল টু 80, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন, এ প্লাস, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ। এখন জিনিসটা আমি একটু সামারাইজ করি, জিনিসটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে আমি এখানে কি বলতেছি, এই যে C11 এটা হচ্ছে কি মার্কসের যে মার্কসটা, সেই মার্কসের সেলের নামটা হচ্ছে C11। আমি এখানে বলতেছি C11 এর মার্কসটা যদি, এই যে ইফ মানে হচ্ছে কি যদি, C11 এর মার্কসটা যদি 80 থেকে বেশি হয় অথবা 80 সমান হয়। এই জিনিস, এই দুটা জিনিস কিভাবে বুঝালাম, 80 থেকে বেশি বা 80 সমান, এই যে গ্রেটার দেন চিহ্ন এবং ইজ ইকুয়াল টু চিহ্ন দিয়ে বুঝালাম। যদি 80 সমান হয় বা 80 বেশি হয়, তাহলে কমা দিয়ে উদ্ধৃতমূলক চিহ্ন দিয়ে বুঝাচ্ছি যে ওইটা এ প্লাস হিসেবে গণ্য করবা তুমি। এক্সেল কে আমি এটা বলতেছি। এখন এটা তো শুধুমাত্র আমি এ প্লাস এর জন্য কমান্ড করেছি।
এক্সেল কে বলতেছি, আদেশ করতেছি এটা যদি হয় তাহলে তুমি এ প্লাস হিসেবে ধরবা। এখন আমাকে তো বাকিগুলো তো লিখতে হবে, এ, তারপর হচ্ছে এ মাইনাস, এগুলোর কন্ডিশনও তো তাকে বুঝাতে হবে। যার কারণে কি আমাকে এই একটা সিরিয়ালের মধ্যে কিন্তু কি সবগুলো কন্ডিশন অ্যাড করতে হবে। যার কারণে কি জিনিসটা সূত্রটা সিম্পল কিন্তু অনেক বড় হবে। ঠিক আছে, তো এখন আমরা কমা দিব, কমা দেওয়ার পর আবার লিখবো ইফ ফার্স্ট ব্রেকেট, তারপর হচ্ছে C11 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 70, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন এ, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, আবার কমা, ইফ ফার্স্ট ব্রেকেট C11 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 60, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন এ মাইনাস, এ মাইনাস, দেন হচ্ছে যে উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, আবার কমা, ইফ ফার্স্ট ব্রেকেট দেন হচ্ছে C11 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এ মাইনাস 50, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন, এটা হবে বি, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, আবার কমা, ইফ ফার্স্ট ব্রেকেট C11 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, এটা হবে হচ্ছে 50/40, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন, এটা হবে হচ্ছে BC, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, কমা, আবার লিখবো ইফ ফার্স্ট ব্রেকেট C11 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 33, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন ডি, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, দেন হচ্ছে যে আবার কমা, ইফ ফার্স্ট ব্রেকেট C11 লেস দেন 33। এখানে আমি কিন্তু আবার ইজ ইকুয়াল টু দেইনি কিন্তু, কেন? কারণ এখন কি লিখবো, এফ এর কন্ডিশনটা আমি দিতেছি। তো এফ কখন হবে, 33-এর নিচে হলেই তো ফেল আসে। যার কারণে শুধু আমি লেস দেন চিহ্ন দিয়েছি, ইজ ইকুয়াল টু চিহ্ন কিন্তু শেষেরটা দেইনি, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন এফ, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ। তারপর হচ্ছে যে এখন যতগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে নিব। তো ডান, এখন হচ্ছে কি এন্টার দিয়ে দিলাম। তো দেখুন যে এখন এটা 79, এই সাবজেক্টে 79 পেয়েছে, যার কারণে কি এটা এ হিসেবেই গণ্য হচ্ছে। এখন এত বড় সূত্রটা কি বারবার লিখবো না, এভাবে ধরে ড্র্যাগ করে নিয়ে আসবো তাহলেই হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলা হয়নি, যারা মোবাইল ফোন ইউজার, আপনারা কিন্তু এইভাবে ড্র্যাগ করলে কিন্তু ওই যে যেটা বললাম যে সিরিয়াল, হ্যাঁ, 1 2 3 1, তারপর 2, তারপর হচ্ছে যে এইভাবে ড্র্যাগ করলে যে হয়ে যাবে। Wait, এভাবে যে ড্র্যাগ করলে, যে মোবাইল ফোন ইউজাররা এভাবে ড্র্যাগ করলেই কিন্তু হয়ে যাবে না, আরেকটা জিনিস করতে হবে মোবাইল ফোন ইউজারদের। ড্র্যাগ করার পর এই যে সিলেক্টেড এরিয়া, এই সিলেক্টেড এরিয়ার মধ্যে ক্লিক করবেন, মোবাইল ফোন ইউজারদের ক্ষেত্রে বলছে। সিলেক্ট করার পর তারপর অনেকগুলো অপশন চলে আসবে, কপি, পেস্ট, কাট, তারপর হচ্ছে যে অটোফিল বা ফিল, এরকম অনেকগুলো অপশন চলে আসবে। ওইখান থেকে অটোফিল বা ফিল নামের যে অপশনটা আছে ওটা ক্লিক করলেই অটোমেটিকলি এভাবে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। সেম ভাবে সূত্রটাও এভাবে কপি হয়ে যাবে, মোবাইল ফোন ইউজারদের ক্ষেত্রে বলছি এটা। আর ল্যাপটপ ডেস্কটপ ইউজাররা তো এভাবে ট্র্যাক করলে অটোমেটিকলি চলে আসবে। তারপর আসি হচ্ছে জিপি, মানে গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্টটা একদম ইজি, এলজিটা যেভাবে করেছি জিপিটাও সেম ভাবে করতে হয়। জাস্ট একটাই পার্থক্য, এ প্লাসের জায়গায় 5 পয়েন্ট বসিয়ে দিব, এ এর জায়গায় 4 পয়েন্ট, এ মাইনাসের জায়গায়, মানে যেটা এলজি, যে এলজি যেগুলো আছে ওগুলো চেঞ্জ করে জিপিটা বসিয়ে দিলেই হবে। যার কারণে কি করব, এটা কপি করে আমি জিপিতে পেস্ট করে দিব। এবং এখানে আচ্ছা, এখানে কিছু আরো কিছু চেঞ্জ করতে হবে, যেমন সেলের নামটা D11 হয়ে গেছে, মার্ক এটার উপর হয়ে গেছে, এটার হতে হবে, মার্কসের উপর হতে হবে, C11 হতে হবে। আপনারাও যে C11 দিবেন এমনটা কিন্তু না, আপনাদের যেটা আর কি হয়, যে সেলের নাম ওইটাই আপনারা দিবেন। আমার এখানে C11 হয়েছে, যার কারণে আমি C11 দিছি। আপনাদের যদি C11 না হয়, অন্য নাম হয়, তাহলে ওইটাই দিবেন। ঠিক আছে, তো এখানে 5 পয়েন্ট বসিয়ে দিব, আর এখানে হচ্ছে D11 এর জায়গায় C11, আর এর জায়গায় 4, এ মাইনাসের জায়গায় 3.5, বি এর জায়গায় সি, আর বি এর জায়গায় ওটা হবে আহ বি এর যেটা 3.2 পয়েন্ট,
ও সরি, এটা হবে হচ্ছে যে কত, 1 পয়েন্ট। এন্টার দিয়ে দিলাম, এখন কিন্তু চলে এসেছে। সিম্পলি ভাবে এটা ট্র্যাক করে নিচে নিয়ে আসবো, আমার কিন্তু গ্রেড পয়েন্টটা কিন্তু চলে এসেছে। এখন আসি গ্রেড পয়েন্ট এভারেজটা কিভাবে করবো। গ্রেড পয়েন্ট এভারেজটা আমরা দেখি সূত্রটা কোনটা দিব। ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্রেকেট, সেলগুলো হচ্ছে একটা একটা করে প্লাস করব, ঠিক আছে। E11, সরি E12, তারপর হচ্ছে E13 প্লাস E14 প্লাস E15 প্লাস E16, E17, E18, E19, E20, E21, আর আছে না, E21 পর্যন্ত। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে ভাগ চিহ্ন দিব। এখানে যতগুলো সাবজেক্ট তত দিয়ে ভাগ করবো, 11টা সাবজেক্ট, 11টা দিয়ে ভাগ করবো। এন্টার দিয়ে দিলাম, আমাদের গ্রেড পয়েন্ট এভারেজ কিন্তু চলে এসেছে 3.40। তো 3.5 এর নিচে যেটা আসে সেটাই তো হচ্ছে কি বি হবে, মানে বি পাওয়া লেটার গ্রেড হচ্ছে কি বি। সো যার কারণে কি এটা লেটার গ্রেড হিসেবে কোনটা আসছে, বি। সেইটা আমরা দেখলাম। এখন হচ্ছে যে আপনারা অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে এখানে তো হচ্ছে দাগ দেখা যাচ্ছে, সেলের দাগগুলো দেখা যাচ্ছে, আমাদের মার্কশিটে তো দাগ থাকতো না। সেই দাগগুলো কিভাবে রিমুভ করবেন সেটাও আমি বলতেছি। এখানে হচ্ছে যে এই যে এ এবং হচ্ছে যে ওয়ান, এই দুইটার মাঝখানে কিন্তু একটা ত্রিভুজের মতন আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে পুরোটা শীট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এখন আমরা কি করব, এখানে এক্সেল রিবনের এখানে পেজ লেআউট যেই অপশনটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে গ্রিড লাইন অপশনটা আছে, এটা ভিউ অপশনটা অফ করে দিব। তাহলে দেখুন এখন কিন্তু সেলের দাগগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আপনি বলতে পারেন যে এই যে দাগ আছে, এগুলো তো হচ্ছে আমি আলাদাভাবে, এগুলো তো সিলের দাগ না, এগুলো হচ্ছে বর্ডার, এগুলো আমি আলাদাভাবে অ্যাড করেছি, যার কারণে কি এগুলো থাকবে। বাট বর্ডার ছাড়া যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু কি টোটালি চলে গেছে। এখন আবার একটা কোশ্চেন আসতে পারে যে এটা তো সাদা কালার থাকতো না, হলুদ কালার থাকতো। সো হলুদ কালার কিভাবে করবেন, সেম ভাবে পুরোটা সেল সিলেক্ট করবেন, সবগুলো মানে এই যে এ এবং ওয়ান এটার মাঝখানে যেটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে যে কালার অপশনে গিয়ে এই যে হলুদ কালারটা অন করুন, সিলেক্ট করে দিবেন, তাহলে দেখুন যে এখন কিন্তু হলুদ কালার হয়ে গেছে, তাই না। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে সেলের দাগ যেটা রিমুভ করা, এটা কিন্তু সবকিছু কমপ্লিট করার পর, সব সূত্র টুত্র দেওয়ার পর তারপর হচ্ছে রিমুভ করব। আগে যদি আপনি সেলের দাগ রিমুভ করে তারপর যদি আপনি সূত্র বসাতে যান, তাহলে কিন্তু সূত্র কাজ করবে না, ঠিক আছে। এখন আসি যে মোবাইল ফোন ইউজার যারা আছেন, আপনারা এই যে আজকের এমএস এক্সেল এর যে ক্লাসটা করলেন, এই এমএস এক্সেল এর ক্লাস মানে কাজগুলো হচ্ছে যে আপনার কিসের মাধ্যমে করবেন, আপনারা গুগল শিট, ঠিক আছে, গুগল শিটের মাধ্যমে করবেন। আমি লিখে দিচ্ছি গুগল শিটের স্পেলিংটা, গুগল শিট, গুগল শিট। তো এই গুগল শিট লিখে আপনারা প্লে স্টোরে সার্চ করবেন। আইকনটা কেমন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি লিখলাম গুগল শিট, এখানে ইমেজে যাই। এই যে এরকম আইকন যেটা থাকবে, এই যে এরকম আইকন যেটা থাকবে, ওই আইকনের অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো এখন হচ্ছে যে আমাদের তাহলে বাড়ির কাজ কি, তাহলে আজকের দিনে আমাদের বাড়ির কাজ হচ্ছে, আচ্ছা একটু ওয়েট। আজকের দিনে আমাদের বাড়ির কাজ হচ্ছে এই যে কিছুক্ষণ, এই যে আমি যে একটা আহ, এই যে মার্কশিট যে তৈরি করলাম, এই এরকম একটা মার্কশিট আমরা তৈরি করব, এবং তৈরি করে ওটার স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের যেই ফেসবুক গ্রুপ, ওই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের বাড়ির কাজ। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা সেশন মনোযোগ সহকারে করার জন্য। সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।